আবার 1 বছর ঘুরে আইলো ছোট ভাবি। গেল দিনে মনসা ভাসান পালা হয়েছিল। কত মানুষ, কত হই হই, খাওন দাওন, সকলে মিলা কত সুন্দর নদীতে প্রদীপ ভাসাইতে যাওয়া। অকুল পাথারে কন্যা সোনার বিহুলা, সাইবেনের ঝিয়ারে কান্দে লইয়ে তোমার ভেলা। লখাই হায় হায় রে, লখাই হায় হায় রে। ভেলা যাইব দূর সমুন্দর, কন্যার বসন রাঙা, কন্যার মুহানি সুন্দর। লখাই যাও যাও রে, লখাই যাও যাও রে। অথচ 1 বছরের ভিতর সব কেমন উল্টাইয়া গেল ছোট ভাবি। বাড়ি খান জানি আজ আমারে গিল্লা খাইতে আসে। এই বাসায় তো আজকাল আর কোনো মানুষ আসে না, যত অমানুষের ভিড়। এইভাবে কর্তার বাসারে অপবিত্র করতেছে, অথচ আমি কিছুই করতে পারতাছি না ছোট ভাবি, কিছু না। সেই মানুষে আজকাল নেশা করা শুরু করছে, আর না জানি কি করে। কোনোদিন সে তো নিজের বুদ্ধিতে চলে নাই। ছোট ভাবি কার নিকট মনের দুঃখের কথাগুলো কই কোন দেই। আপনি চলে যাওয়ার পর থেকে আচ্ছা ছোট ভাবি, একখান কথা কর্তা এই দেশে থাকলে জিগাইতাম, দেশে ভাগ করা যায় কিন্তু মানুষের আত্মার কি ভাগ করা যায়? যায় না, যায় না ছোট ভাবি, যায় না। তাইলে কেন আইজো আপনা গলিকা কান্দা আসে? কেন কান্দা আসে কন্ত? কেন মনে হয় এই বাসা খান আবার একদিন আপনাকে হাঁকে ডাকে পূজা পাঠে গম গম করব? জানি জানি করব না, কিন্তু মন রেজে মানাইতে পারি না ছোট ভাবি। দেখেন না আপনি লাহান আলপনা দেওয়ার চেষ্টা করতেছি কেমন। ও ছোট ভাবি, আব্বাই আপনার নিকটে গিয়া নিঃশ্বাস ফেললা বাঁচছেন। আমিও যদি যাইতে পারতাম, যদি পারতাম। আমিনা রে, কি ব্যাপার? এইগুলা কি করস? কেন ডাকতেছ কও? ডাকি কেন মানে? আচ্ছা মিয়া বিবিরে ডাকবো না তো কারে ডাকবো ক দেখি? হ্যাঁ, কইতেছিলাম যে এইসব আঁকাউকি বন্ধ কইরা আমি হঞ্জা কইতেছি সেইটা একটু মন দিয়া শুনা বোঝানোর চেষ্টা কর। তোমার কথা তো তো কতগুলি কুপরামর্শ আইলা তো ওই শাখের বাসা থেকে না? আজ এইটা কথা স্যার, ওরে কিন্তু হাত কামড়ে বুঝলাম হন যদি না শুনস। কও কি কথা কও? আমি আমি ভাবতেছি আমি আবার শাদি করুম। কিলো এমন করে রিলি যেন এই কাম আগে কেউ করে নাই। হ্যাঁ, আমি নতুন করতেছি নাকি? তোমার এত দূর অধঃপতন হয়েছে কেন?
অধঃপতনে কি দেখলি তুই? তুই কি জানোস না নাকি যে আমগো ধর্মে আমি একের অধিক শাদী করতে পারি? এতদিন করি নাই, সংসারে অভাব অনটন ছিল তাই। এখন বিষয় সম্পত্তি হয়েছে, আর বিষয় সম্পত্তি হইলেই তো হইল না, বিষয় সম্পত্তি তো রক্ষা করতে লাগবো। খান মাইয়া সংসার কাটা তার ভাঙছে, কবে তার কার লগে শাদী হইব, কোন সাওয়ালের লগে শাদী হইব হ্যাঁ ঠিক নাই। তার উপর তো আমি এই বিষয় সম্পত্তি ছেড়ে দিতে পারি না। তাহলে কে দেখবো? কে দেখবো তোমার বিষয় সম্পত্তি? তোমার নূতন বিবি? মাইয়া মানুষ নাকি বিষয় সম্পত্তি দেয়? কি যে কস, দেখাবি না সারা জীবনে কষ্ট করে একখান সাওয়াল দিতে পারলি না। একখান ফল, এইটাও মাইয়া, এটা তো কোনো ফলই না। আমি না দেখ, একখান সাওয়াল নাইলে বংশখান থাকে কি রাখো। আর তোর তো কোনো অযত্ন হইব না। দেখ, তোর স্থান সবার উপরে, তুই বড়, কিন্তু যে আইব তারে তো হগল কিছুই তোরই হাতে কইরা শিখাইতে হইব। কতখানা আব্বা থাকতে কও নাই কেন? কেন? তাহলে কি, তাহলে কি হইতো? কি আব্বা কি আমার সাথী বন্ধ করতো? এত জোর আছে নাকি বুড়ার গায়ে? যে বুড়া তার তার পোড়ার থেকে তার মালিকের দাম বেশি তার কাছে, তাহলে তাহলে আমি আব্বা বলে স্বীকার করি না। তোমার শাদী বন্ধে করণীর লেখা কিছু কইতাছি না আমি। তাইলে আব্বার লগে আমি ভারতে চলে যাইতাম, তোমার সংসারে আবার দাম ফুরাইছে। যখন সংসারে অভাব ছিল, কষ্ট করে সংসার চালাইছি। তুমি সম্পত্তির মালিক হইছ, তোমার নতুন বিবি আইয়া পাওয়ের উপর পাও তুললে বইয়া থাক, ভালোই তো। এই তোর সিমটি কাটা কথাগুলো না আমি 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 সহ্য করতে পারি না। আমি তোর একটা ভালো খবর দিলাম, খুশি হবি, সংসার থেকে চাপ মুক্ত হবি, তা না তুই পেছালে পারতে আরম্ভ করে দিলি। মাইয়া দেখা সারছ না? এখনো দেখি নাই, জামু ওই কাইল দেখতে যামু। মাইয়ারে কইবা না? কেন মায়া এরকম কেন? এর মধ্যে মায়া আসে কেমনে? মায়া লোক কি আমার বাসায় নতুন মানুষ আইব, মাইয়ারে জানাইবা না? কেন মায়ারে জানাবো কেন? মাইয়া কি আমার কবরে বাতি দিব নাকি? বহু চলছি হাল্লিকা, বহু চলছি। আর না, এই শোন শোন, তোরে আমি একখান কথা কয়ে দিই, তোরে তারে ইয়া দিলে কিন্তু তোর না খেয়ে মরতে হবে, এইটা এইটা মনে রাখিস। আব্বা গো, আমারে আপনি আপনার লাগে লইয়া গেলেন না কেন আব্বা? কেন লইয়া গেলেন না?
হইতো না আমার, হইতো না অপমান খানা আমাকে কেন লইয়া গেলেন না? দাদা, এত বড় একখান কাণ্ড ঘটে গেছে, আপনি যদি একটাবার আমার সংবাদ দিতেন তাহলে আমি তোকে জানাতাম ভাই। যদি দেখতাম যে কোনোভাবে ম্যানেজ করতে পারছি না তাহলে জানাতাম। আসলে কালকেই এরকম একটা আশ্চর্য কাণ্ড ঘটে যাবে ভাবতে পারিনি। আচ্ছা দাদা, আপনি ঠান্ডা মাথায় রুগীর নাম খান কন্ত। এই দেশে তো আমাকেও এমন কেউ নাই যার লেগে বৌদি এরকম ব্যস্ত হইয়া দাদার ডাইকে আনবেন। হ্যাঁ, এক হইতে পারে বৌদির বাপের বাড়ির কেউ। আচ্ছা, তুমি রোগীর নামটা মনে রাখোনি? আরে দূর, কাল যা টেনশন গেছে, রুগীকে বাঁচানো যাবে কিনা, ডক্টর চৌধুরী আসতে রাজি হবেন কিনা, এইসব কথা ভাবতে ভাবতে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনি আপনি কন্ত রুগীরে দেখতে কেমন? বয়স্ক মানুষ জানো। বয়স্ক মানুষ? তাহলে কি বৌদির দাদায়? দেখো ভাই, মানুষটা কিন্তু হিন্দু নয়, মুসলিম। মুসলিম? না না, এই দেশে কোনো মুসলিম আত্মীয় তো আমাকে নাই। আপনার বোধহয় ভুল হইতেছে। কখনো নয়, আমি মানুষটাকে দেখেছি। তাছাড়া তাছাড়া তোমার দাদা তাকে একটা নামে ডাকছিলেন। সে নামটা আমার মনে না থাকলেও সেটা যে হিন্দু নাম নয় সেটা আমার স্পষ্ট মনে আছে। দেখুন দাদা, আমার মনে হচ্ছে হয়তো এদেশেরই কোনো আত্মীয় নয়, ওদেশ থেকে আপনাদের কাছে এসেছেন কেউ। আমি যা শুনেছি, ওদেশে তো আপনাদের অনেক আপনজন আছেন, তাই না দাদা? বোন, কথা খান তো মন্দ কর নাই। তাহলে কি ওই দেশ থেকেই কেউ? আচ্ছা, বয়স কত হইব? তা ৬০-৬৫ তো হবেই। ৬০-৬৫? ইস দাদা, আপনি যদি খেয়াল করে একবার নামটা জাইনা লইতেন তাইলে এতটা অস্বস্তি হইতো না। তুমি বরং কালকে গিয়ে নামটা জেনে এসো। কিন্তু এর মধ্যে রোগী যদি ভালো হয়ে যায় তাহলে তো ডাক্তারবাবু ওকে নিয়ে চলে যাবেন। কিন্তু তুমি তো বললে ভারী অসুখ, বাঁচার কোনো আশাই নেই, তাহলে এত তাড়াতাড়ি উনি ছাড়া পাবেন? দেখো, রোগী ডক্টর চৌধুরীর অধীনে আছেন। উনি মনে করলে তাকে বাড়ি নিয়ে যেতেই পারেন। বড় অস্থির লাগতেছে দাদা। হ্যাঁ, তাই আপনি আমার পরিবারের লেগে যা করলেন তার কোনো তুলনা হয় না। আমি কিছু করিনি ভাই, যা ঘটার তেমনিই ঘটেছে। আমি উপলক্ষ মাত্র। সে আপনি মুখে যাই কোন দাদা, আমার যা বুঝনের আমি তাই বুঝুম। দাদা, বোন, খুব বাড়ি যেতে ইচ্ছে করছে, তাই না? করলেও যাবার উপায় নেই। আমি যখন বলবো তখন যাবে, তার আগে যাবার কথা মনে ভাবাও যাবে না। না না, আমি যাবো না, মনের শক্ত করে বাঁধছি। শোনো ভাই, একবার দাদা বলে যখন ডেকেছো তখন আমি আছি নাকি? আর তাছাড়া তোমার দাদা তো আমারও দাদা। যতদিন তুমি তোমার দাদার পাশে না থাকতে পারছো ততদিন আমি থাকবো। অন্তত প্রত্যক্ষভাবে না পারি, পরোক্ষভাবে থাকবো। সে আমি জানি দাদা,
বুঝতে পারছি। আমার দাদার মনে এখন একটা কথাই ঘুরছে, কে অসুস্থ হলেন, তাই না দাদা? হ্যাঁ, নানান মুখ মনে আসতেছে। বাংলাদেশে একজন মানুষ ছিলেন যে আমাকে আত্মীয়র থেকে অধিক। আমি তো ছোটবেলায় তার কাছেই বড় হয়েছি। আমার দাদার ছায়া, সে যে দাদারে ছেড়ে একটা দিনও থাকতে পারবেন এটা ভাবি নাই। ভাবতেছি সেই কদম দাদা কি চলে আসলেন আর আইসা অসুস্থ হয়ে পড়লেন। নামটা কি বললে? কদম আলী নাম। দাদাই তারে কদম বলে ডাকেন, আর আমরা কদম দাদা। হ্যাঁ, ওই ওই নামেই তো তোমার দাদা কালকে ডাকছিলেন ভদ্রলোককে। কোন কি? হ্যাঁ, নামটা শুনে মনে পড়ে গেল, কদম। কদম নামেই তো উনি ডাকছিলেন পেশেন্টকে। হ্যাঁ, কদম দাদায় ভারতে চলে আসছেন। নিজের গায়ের বাইরে যে মানুষ যান নাই কোনোদিন, সেই মানুষ দাদারে ছাইরা থাকতে না পেরে একা একা বাংলাদেশ থেকে বর্ডার পার কইরা ভারতবর্ষে চলে আসছেন। মানুষ কান বাঁচবেন তো ডাক্তার দাদা? তোমার দাদার সঙ্গে দেখা না হলে কি হতো জানি না, তবে এখন বলতে পারি যে কোনো ভয় নেই। ডাক্তার দাদা, শিক্ষিত মানুষ দেশ ভাগ করে, কিন্তু মানুষের হৃদয়ে কি ভাগ করতে পারলো? মানুষের হৃদয়ে কি কোনো সীমানায় বাঁধতে পারলো? পারলো না। দেশ ভাগ করনেওয়ালারা হিরো, আইরা ভূত হয়ে বসে একেবারে। কদম দাদা লাখান একখান নিরক্ষর মানুষ, যে জীবনে কোনোদিন রেল লাইন দেখে নাই, রেলগাড়ি দেখে নাই, সে ওই দেশ ভাগ করনেওয়ালাকে বুড়া আঙুল দেখাইয়া প্রমাণ করিয়া দিল তো যে জমি জায়গায় বেড়া দিয়া দেশে ভাগ করা যায়, কিন্তু মানুষের মন রে না। মানুষের মন রে কোনো সীমানা দিয়ে বাধা যায় না ডাক্তার বাবু। কদম দাদা, আমরা এই দেশে বাস কইরা হোক, এই দেশে নাই, মনের ভিতরে বাংলাদেশে লইয়া বাইচে আছি। আর তুমি ওই দেশে থাইকা ওই দেশে আসিলা না, মনে মনে অদেখা ভারত রেই নিজের আশ্রয় বইলা ভাবছ। দেশ মানে কি শুধাই নদী নালা, বৃক্ষ, জমি জায়গা? না, দেশ মানে হইতেছে গিয়া মানুষ। দেশ মানে হইতেছে কদম দাদা।